smoking and drinking are injurious to health. Please avoid. We extend our heartfelt gratitude to the soldiers who sacrifice their lives for us. We salute to them. নমস্কার শ্রোতা বন্ধুরা, বোহেমিয়ানের গল্পের আসরে আপনাদের স্বাগত। কখনো রহস্য রোমাঞ্চ, কখনো প্রেম ভয়, কখনো অলৌকিকতা, আবার কখনো কল্পবিজ্ঞান আর অ্যাডভেঞ্চার। এমনই বিবিধ গল্পের পসরা নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আমরা মানুষেরা জীবনে চমক পরিবর্তন এগুলোই প্রত্যাশা করি, আর সেই পরিবর্তন যদি আসে অলৌকিকতার হাত ধরে, তাহলে কেমন হয়? মনে করুন একদিন সকালে ঘুম থেকে উঠে পেয়ে গেলেন সুবর্ণগোলক, না হলে পরশ পাথর। জীবনটা কতই না মজার হতো, তাই না? চলুন আজ লেখক অলীক বসুর কল্পনার নৌকা চড়ে ভেসে যাই এক অলৌকিকতার দুনিয়ায়। চারুবাবুর সাদামাটা জীবনে হঠাৎ একদিন তিনি পেয়ে গেলেন এক অলৌকিক চশমা। সেটা পেয়ে তিনি ঠিক কী করলেন, সেই নিয়েই আমাদের গল্প। আর সময় বিলম্ব নয়, শুরু হচ্ছে আজকের গল্প, চারুবাবুর চশমা। সেদিন রাতে মধুরা দেবী চারুবাবু মানে তার কর্তার উপর এক হাত নিয়ে নিলেন। পরদিন সকালে ওনার ভাই বাড়িতে আসবে, সেই উপলক্ষে উত্তমের দোকান থেকে অফিস ফেরার পথে একটু মটন আনতে বলেছিলেন কর্তাকে, আর তাতেই ঘটল বিপত্তি। চারুবাবু নিয়ে এসেছেন, কিন্তু অন্য একজনের দোকান থেকে। মা বাবা সাত করে মেয়ের নাম মধুরা রাখলেও সে নামকরণের সার্থকতা খোঁজা আর এই কলিযুগে সত্যবাদী যুধিষ্ঠিরের সন্ধান করা দুটোই সমান। চারুবাবুর অনেকবার মনে হয়েছে তার শ্রদ্ধেয় শ্বশুরমশাইকে একবার কথাটা বলেই ফেলেন, কিন্তু ওই যে চারুবাবুর মতো সিধা সাদা নম্র স্বভাবের মানুষটার মুখে সে কথা কোনোদিনও আসেনি। কিন্তু তা আর এখন চাইলেও সম্ভব নয়। শ্বশুরমশাই গত হয়েছেন 3 বছর হয়ে গেল। যদিও চারুবাবুর এই ভোলাভালা নম্র স্বভাবের জন্য অফিস থেকে পাড়া সবাই এটার সুযোগ নেয়, কিন্তু চারুবাবু যেন এক অন্য ধাতুতে গড়া। সব বুঝেও যেন বোঝার চেষ্টা না করে হাসি মুখে সেগুলো মেনে নেয়। আর সেই নিয়েই মাঝে মাঝেই গিন্নির সাথে লাগে তার তরজা। চারুবাবু কোনো প্রত্যুত্তর করেন না, মুখ বুঝেই সব সহ্য করেন। স্ত্রীকে তিনি অত্যন্ত ভালোবাসেন, তাই তরজাগান একতরফাই চলে। তো সেদিন রাতে বাড়ি ঢুকে গিন্নির হাতে মাংসের প্যাকেটটা দিয়ে সবে একটু হাত মুখ ধুয়ে বারান্দায় রাখা তার ঠাকুরদা মার্কা 100 বছরের পুরনো একটা আরাম কেদারায় একটু হেলান দিয়েছে কি গিন্নি এসে তরজা শুরু করে দিলেন। বলি, তোমার জ্ঞানগম্যি কি কোনোদিন হবে না গো? আমাদের না হয় বাসি পচা খাওয়াচ্ছ, ভাইটাকেও কি?
কেন গিন্নি, আবার কি হলো? কি হলো বুঝতে পারছো না? এই বাসি মাংস তুমি কোত্থেকে আনলে শুনি? চারুবাবু চেয়ারের দোলনি বন্ধ করে ভ্যাবলার মতো গিন্নির দিকে তাকিয়ে থাকলেন। মধুরা আবার ঝাঁঝালো স্বরে বলল, তোমাকে বলেছিলাম না উত্তমের দোকান থেকে মাংস আনতে। এটা তো উত্তমের দোকানের মাংস নয়। এই বাসি মাংস তোমাকে কে গছালো শুনি? চারুবাবু এবার পড়লেন বিপদে। সত্যিই এটা উত্তমের দোকানের মাংস নয়। ভয় ভয় স্বরে বললেন, গিন্নি তুমি ঠিকই বলেছ, এটা ওই পাশের দোকানের হাড়ু। যখন বাজারে ঢুকলাম, উত্তম বলল, কাকা সব শেষ হয়ে গেছে, খালি একটু পাঁজর পড়ে আছে। তাই, কিন্তু ওটা তো বাসি না। হাড়ু বলল, এই বিকেলেই কেটেছে। তুমি আমাকে মাংস চেনাবে? ওই বেটা হাড়ু বাসি ছাড়া কি বিক্রি করবে? একটা ছাগল কাটলে দুদিনও বিক্রি হয় না। আমার হয়েছে জ্বালা। কেন যে বাপের কথা শুনে এই সরকারি কেরানির ফাঁদে পা দিলাম। চারুবাবু এবার দেখলেন হাওয়া গরম হয়ে উঠেছে। এবার থামাতে না পারলে যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে। তাই খুব ধীর কণ্ঠে বললেন, গিন্নি একটা কাজ করলে হয় না? তোমার ভাইকে না হয় রোববার আসতে বলো, সেদিন তো আমার ছুটি। সকাল সকাল গিয়ে মাংসটা না হয় নিয়ে আসবো। আর তোমার ভাই ক্ষীর দই তো ভীষণ ভালোবাসে, সেটাও না হয়। কি বলো? কর্তার কথা শুনে মধুরা দেবী একটু শান্ত হলো। গলার স্বর একটু নামিয়ে বলল, আচ্ছা, না হয় বলে দেব। এখন খেতে এসো। কাল সকালে আবার তো সবার আগে অফিসে ঢুকবে। ঢুকবে সবার আগে, আবার বেরোবে সবার পর। তুমি কি একদম বোঝো না যে তোমাকে সবাই ব্যবহার করছে? বুঝি গিন্নি বুঝি, অফিসে সব চ্যাংড়া ছেলেরা ঢুকছে, তাই বাবুদের কাজ একটু করে না দিলে চাকরিটাই না। থাক, তুমি একাই অফিসের কাজ করো। সবাই তোমার মতন জোকারগিরি করে বেড়ায়, তাই না? এবার পাশের রুমে ছেলেকে হাঁক দিয়ে বলল, সন্তু, তোর হলো রে? আর পড়তে হবে না। সারা বিকেল টোটো কোম্পানি করে এখন পণ্ডিত মশাইয়ের পড়ার সময় হয়েছে। খেতে আয় তাড়াতাড়ি। পরদিন সকালে চারুবাবু যথারীতি সকাল 9টায় অফিসে ঢুকলেন। সরকারি অফিস, তাই বেলা 11টার আগে কেউ আসে না, শুধুমাত্র ঝাড়ুদার বাদল বাদে। সেও অফিসে ঢুকে 9:30টায়। অগত্যা চারুবাবুকেই তার টেবিল চেয়ার, পিছনের ব্রিটিশ আমলের সেই জংধরা আলমারির ঝুল ঝেড়ে তবেই কাজ শুরু করতে হয়। সেদিনও এই নিয়মের হেরফের হলো না। বাদল অফিসে ঢুকে যখন দেখে চারুবাবু একটা তোয়ালে দিয়ে ঝুল ঝাড়ছেন, সে কাছে এসে বলে, আরে আরে, এই কি করছেন কর্তা? আপনি না অফিসার মানুষ? মুচকি হেসে চারুবাবু বলেন, কোনো কাজ ছোট নয় রে বাদল, আর বাড়িতে তো এসব করতেই হয়। আমাদের কি আর ওই মিলন স্যারের মতো 10-5টা ঝি চাকর আছে রে? কি যে বলেন কর্তা, আমরা হলুম কি মুখ্য সূক্ষ্ম মানুষ, আর আপনারা। থাক, হয়েছে, এখন যা দেখি পরশের দোকান থেকে চা নিয়ে আয়, যা। বাদল চলে যায়। চারুবাবু এবার তার কাজ শুরু করেন, কাজের মধ্যেই ডুবে যান। এদিকে বেলা বাড়তে থাকে। অফিসার মিলন সাহা
ছোটসাহেব বিকাশ দাস, পাশের চেয়ারের মাঝবয়সী গৌতম তপাদার, কোণের চেয়ারে বসা সদ্য জয়েন করা মিতু সামন্ত, একে একে সবাই কখন যে এসে গেছে চারুবাবু তার টেরও পান না। উনি মুখ গুজে কাজ করে চলেছেন। এদিকে সামনে এসে দাঁড়িয়েছে দীপেন হালদার। তার গলাতেই চারুবাবুর হুঁশ ফেরে। দীপেন একটু গলা খাঁকারি দিয়ে বলে, এই চারুদা, কি করছে বলো তো? দীপেনের হাতে একটা মোটা ফাইল। চারুবাবু নিজের খাতা থেকে মুখ তুলে বলেন, এই তো দীপেন দেখছি, তা কখন এলে? সে অনেকক্ষণ হলো। এই ফাইলটা একটু কমপ্লিট করে দিও প্লিজ। স্যার আমাকে আবার ওই 5 নম্বর ফাইলটা কালকের মধ্যে রেডি করে দিতে বলেছে। তুমি তো জানো চারুদা, আমাকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে হয়। বাড়ি গিয়ে মেয়েকে একটু না পড়ালে সে আর কি মানুষ হয় বলো? তোমার আর কি ছাড়া হাত পা, ছেলে তো বড় হয়ে গেছে এখন। চারুবাবু নিজেও জানেন সে আজও যেমন আছে অতীতে তেমনই ছিল। অফিস ফাঁকি দিয়ে সে কোনোদিন ছেলেকে কেন নিজের স্ত্রীকেও সময় দেননি। এজন্য মধুরার কাছে যৌবনে সে অনেক কথা শুনেছে। মুচকি হেসে এবার বলেন, এখনকার স্কুলগুলো হয়েছে এক, তা বাচ্চাদের না নিয়ে বাবা মাকেই তো ভর্তি করালে পারে। তুমি ভেবো না দীপেন, আমি করে রাখবো। দীপেন ধন্যবাদ জানিয়ে চলে যায়। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়। ঠিক 4টের সময় মিতু এসে হাজির হয় চারুবাবুর টেবিলে। চারুবাবু তখন দীপেনের খাতা মন দিয়ে দেখছেন। মিতু হেসে বলে, আঙ্কেল একটু শুনবেন? চারুবাবু মুখ তুলে বলেন, আরে মিতু দিদি যে, তা কি খবর দিদি ভাই? তোমার সেই ফিন্সে কেমন আছে? চারুবাবুর কথায় মিতু হেসে ফেলে, বলে, ওটা ফিন্সে নয় আঙ্কেল, শব্দটা হলো ফিয়ন্সে। ওই হলো আর কি, তোমাদের ফিয়নেসে আর আমাদের ফিন্সে, মানে হবু বর। তা কি ব্যাপার দিদি ভাই? আর বলো না, ভাইয়ের ল্যাপটপটা সারাতে দিয়েছিলাম পাশের দোকানের লালটুকে। আজকে ভাই নিয়ে যেতে বলেছে অফিস ফেরার পথে। এদিকে লালটু বেটা বলে সন্ধ্যে 6টার আগে দোকান খুলবে না। অন্যদিন হলে না হয় অফিস ছুটির পর ওয়েট করে যেতাম, কিন্তু আজ। তা আজ কি স্পেশাল আছে দিদি ভাই? মিতু একটু আমতা আমতা করে সংকোচবোধ স্বরে বলে, কি করে যে বলি আপনাকে, আজ 7টায় চৌরঙ্গিতে সিনেমা দেখতে যাবার প্ল্যান। না গেলে অঙ্কন যে কি করবে, তাই আপনি যদি একটু ল্যাপটপটা যাওয়ার পথে লাট্টুর কাছ থেকে নিয়ে নেন, আমি কাল আবার আপনার কাছ থেকে নিয়ে নেব। ও এই ব্যাপার। না না দিদি ভাই, এসব ইমার্জেন্সিকে কি আটকানো যায়? তুমি নিশ্চিন্তে সিনেমা দেখতে যাও, আমি নিয়ে নেব। পরের দিন যথারীতি চারুবাবু সকাল থেকে তার কাজের মধ্যেই ডুবে আছেন। হঠাৎ ব্রাঞ্চ অফিসার মিলন সাহা তার কাছে এসে গম্ভীর গলায় বলে, একটা গণিতের সমস্যা যা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি, আর সেটা হলো কোনো কাজের গুণমান আর কাজটা করার জন্য যা সময় খরচ করা হয়েছে তা কোনোভাবেই সমানুপাতিক নয়। আর চারুবাবু, আপনি যদি সেটা প্রমাণ করতে চান তো বলে রাখি, সেটা কোনো মতেই সম্ভব নয়। মিলন সাহার এমন অতর্কিত হেঁয়ালি মার্কা কথা শুনে চারুবাবু হঠাৎ যেন একটু ঘাবড়ে গেলেন।
মুখটা তার নিমেষেই ফ্যাকাশে হয়ে গেছে। বয়সে মিলন সাহা তার থেকে ছোট হলেও অফিসে তিনিই তাদের বস। তাই সম্বোধন করে চারুবাবু বললেন, কি ব্যাপার স্যার? ব্যাপার খুব গুরুতর চারুবাবু, বোঝাই যাচ্ছে আপনার বয়স হয়েছে। চারুবাবু মুখ কাঁচুমাচু করে বলেন, আমি তো সব ফাইল ক্লিয়ার করে কালকেই আপনার টেবিলে রেখে দিয়ে এসেছি। সে তো ঠিক আছে, শুধু আমার টেবিলে ফাইল দিয়ে এলেই তো হলো না, কাজটাও তো ঠিকঠাক করতে হবে। 4 নম্বর ফাইলের অ্যাকাউন্টসে কিছু ভুল আছে। আচ্ছা, আপনাদের সবার ভুল যদি আমাকেই ধরতে হয় তো আমার কাজটা কে করবে বলুন তো? 4 নম্বর ফাইলে ভুল? না না, সে তো হবার কথা নয়। কই দেখি। এই বলে তিনি মিলন সাহার হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে থাকেন। 40 নম্বর পাতায় লেজারে গরমিল আছে। 40 নম্বর পাতা শুনে চারুবাবু একটু ঘাবড়ে গেলেন। তাড়াতাড়ি পাতা উল্টে দেখতে থাকেন। ভুলটা তিনি ধরে ফেলেছেন, কিন্তু এই ভুল তার হাত দিয়ে হয়নি। মুখ তুলে বলেন, এই লেজারে আমি কাজ করিনি স্যার। দীপেন গতকাল আমাকে খাতাটা দিয়ে বলল কমপ্লিট করে রাখতে। ওর কিছু পারিবারিক সমস্যা ছিল, তাই আমাকে দিল। চারুবাবুর কথা শুনে মিলন সাহার সুর নরম হলো। বলল, ও এই ব্যাপার। এই অফিসে দেখছি সবাই হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেড়া আসুক আজকে। চারুবাবুর এবার দীপেনের উপর একটু করুণা হলো। বললেন, ওর স্যার একটু টালমাটাল চলছে, তাই হয়তো ভুল করে ফেলেছে। আপনি আমাকে দিন, একদম ভাববেন না, আমি করে দিচ্ছি। 1 ঘন্টা সময় দিন। ঠিক আছে, লাঞ্চের আগে আমাকে ফাইলটা রেডি করে দেবেন। পরদিন সকালে চারুবাবু সকাল 8টার শিয়ালদা লোকাল ধরবেন বলে প্রতিদিনের মতো পাড়ার রাস্তা দিয়ে স্টেশনের দিকে হেঁটে চলেছেন। এমন সময় একটা ক্রিকেট বল আকাশ থেকে উড়ে এসে পড়ল তার সামনের ডাস্টবিনে। সঙ্গে সঙ্গেই পাড়ার বছর দশেকের টুকলু ব্যাট নিয়ে এসে হাজির হলো তার সামনে। ডাস্টবিনের কন্টেনারটা উঁচুতে, তাই তার হাত পৌঁছবে না। সে বলে, আঙ্কেল একটু বলটা এনে দাও না। চারুবাবু হাসি মুখে বলেন, তোর হাতে অনেক জোর দেখছি। মাঠ থেকে সোজা একদম ডাস্টবিনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এনে দিচ্ছি, দাঁড়া। এই বলে তিনি একটু ঘুরে বলটা যেখানে পড়েছিল সেখানে এলেন। বলটা তুলতে গিয়ে দেখলেন পাশেই পড়ে আছে একটা চশমার বাক্স। দেখে মোটেও ফেলে দেওয়ার মতো মনে হলো না তার। মনে মনে ভাবলেন, এটা আবার কে ফেলে গেল। বলটার সাথে বাক্সটাও তুলে নিলেন। তারপর বলটা ফিরিয়ে দিয়ে বললেন, এই নে, কালকে তোকে আরো 2টো বল এনে দেব, যত ইচ্ছে পেটাস। ট্রেনের সিটে বসে চারুবাবু কুড়িয়ে পাওয়া চশমাটা নেড়েচেড়ে দেখছিলেন। এমনিতে ট্রেনে উঠে যদি একটু সিট পান
তো ঘুমিয়ে নেন তিনি। শিয়ালদা যেতে প্রায় ঘন্টাখানেক লাগে, কিন্তু সেদিন আর উত্তেজনায় ঘুম এলো না। চশমাটা ব্যাগ থেকে বের করে বারবার নেড়েচেড়ে দেখছিলেন। বয়স 50 ছুঁই ছুঁই হলেও চশমা তাকে পরতে হয় না। কি করব ভাবতে ভাবতেই পরেই ফেললেন চশমাটা। একদম সাদামাটা চশমা, কালো ফ্রেমের। কোনো পাওয়ার আছে বলে মনে হলো না তার। পরিষ্কার সব দেখতে পাচ্ছেন। মাথা ঘুরিয়ে চারুবাবু চারিদিক সব দেখতে থাকেন। সামনেই ট্রেনের রড ধরে দাঁড়িয়েছিল এক ছোকরা, কানে হেডফোন গোঁজা। সে বলল, নতুন নিলেন নাকি কাকু? হেব্বি লাগছে। চারুবাবু একটু হকচকিয়ে ছোকরার দিকে তাকালেন। আর ব্যাস, ঠিক তখনই তার চশমার কাঁচের মধ্যে একটা যেন সিনেমার স্ক্রিনের মতো বড় ক্যানভাস ভেসে উঠল। সেই ক্যানভাসে তিনি দেখতে পেলেন সামনের ওই ছোকরা মোবাইলে গান শুনতে শুনতে ট্রেন লাইন পার হচ্ছে। আর অতর্কিতে একটা ট্রেনও এসে গেছে। না, আর দেখতে পারলেন না, চশমাটা খুলেই ফেললেন। সামনের ওই ছোকরা তখনও চারুবাবুর দিকেই তাকিয়েছিল। বলল, প্রথম প্রথম একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয় বটে, তারপর ঠিক হয়ে যায়। ছোকরার দিকে তাকিয়ে চারুবাবু গম্ভীর গলায় বললেন, সবসময় ওটা কানে গুঁজে রেখো না ছেলে, বিশেষ করে ট্রেন লাইন পার হওয়ার সময়। কথাটা ছোকরার কানে গেল না। সে আপন মনে হেডফোনে গান শুনে যাচ্ছে। সেদিন আর চশমাটা পরলেন না তিনি। পরদিন অফিসে গিয়ে নিউজ পেপার দেখে আঁতকে উঠলেন তিনি। চন্দননগর স্টেশনে একটি ছেলে ট্রেনে কাটা পড়েছে। ভালো করে তাকিয়ে দেখলেন ছবিটা। হ্যাঁ, গতকালে সেই ছোকরাটাই তো। তার মনে যেন একটা প্রবল ঝড় উঠতে থাকে। অনেক কিছুই তিনি যেন মেলাতে পারছেন না। তবে কি চশমাটা? এই বলে তিনি ব্যাগ থেকে চশমাটা বের করে পরে নিলেন। কিছুক্ষণ পর দীপেন আবার টেবিলে এসে হাজির, হাতে একটা ফাইল। সেই একই অজুহাত, কাল সে অফিসে আসতে পারবে না, সে একটু শরীর খারাপ। চারুবাবু চশমার পর্দায় দেখলেন দীপেন তার শালার ছেলের অন্নপ্রাশনে কবজি ডুবিয়ে খাচ্ছে। মুখে বললেন, তোমার শালার ছেলের বয়সটা যেন কত হলো দীপেন? চারুবাবুর কথা শুনে দীপেন যেন হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলে, মানে চারুদা আপনি? চারুবাবু এবার মুচকি হেসে বললেন, না না, এমনিই জিজ্ঞেস করলাম। কাল তুমি ছুটি নিয়ে নিও, আমি করে রাখবো। সেদিন বিকেলে আরও একটা ঘটনা ঘটল। মিতু এসে চারুবাবুকে বিয়ের কার্ড ধরালো। চারুবাবু এবার সোজাসাপটা বলেই ফেললেন যে এই বিয়েটা মিতুর না করাই ভালো। মিতু একেবারে হতবাক, সে রেগেই গেল। চারুবাবু তাকে ভালো করে বোঝালেন, বললেন তার হবু বরের অন্য কারোর সাথে রিলেশন আছে, সেটা নিয়ে সে প্রবলেমে আছে। আরও জানালেন আগামীকাল সে যেন ছুটি নিয়ে অঙ্কনের অফিসে আড়ি পাতে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। যা বলা তাই হলো। পরদিনই মিতু ক্যান্টিনে কাঁদো কাঁদো কণ্ঠে চারুবাবুকে ধন্যবাদ জানালো। চারুবাবু মনে মনে ভাবলেন, বাহ, চশমাটা তো বেশ কাজের। তিনি এবার থেকে চশমাটা সবসময় পরতে শুরু করলেন। দুদিন পর সন্ধ্যাবেলা তিনি বাজারে গেলেন। রাত 8:30 বেজে গেছিল। গিন্নির হুকুম ভালো পাবদা মাছ নিয়ে আসতে।
ভয়ে ভয়ে তিনি বাজারে ঢুকলেন। অনেকটাই দেরি হয়ে গেছে, আবার বাসি মাছ কেউ না ধরিয়ে দেয়। তবে আজ তাঁর কপাল ভালো, সুদিনের দোকানেই তিনি ভালো মাছ পেলেন। পরদিন 15ই আগস্ট, অফিস ছুটি। মনের আনন্দে তিনি স্টেশন বাজার থেকে বেরিয়ে সামনে দেখলেন সব লোকাল পার্টির ছেলেরা প্যান্ডেল বানাচ্ছে। স্বাধীনতা উদযাপনের আয়োজন চলছে জোর কদমে। প্যালা কোথায় গেল রে? আরে এই প্যালা, এক্সট্রা লাইটগুলো কখন লাগাবি রে? এই তো এখানে পলাশদা, জেনারেটরের কাছে আসছি। আরে এই দেখ দেখ দেখ, ওখানে নয় ওখানে নয়, বাঁ দিকে লাগা। একটা কাজও যদি তোদের দিয়ে হয়েছে। আরে এই দেখ, আবার বিকাশটা গেল কোথায়? দাদা, ও রাতের খাবার আনতে গেছে। সে তো ঠিক আছে, ফেস্টুনগুলো তো লাগিয়ে যেতে পারতো। আরে এই পচন। হ্যাঁ দাদা, নিতাইয়ের সাথে কথা হয়েছে তোর? দুপুরে বলেছিলাম আরো 500 পতাকা দিয়ে যেতে, বেটা এখনো দিয়ে যায়নি। আরে ওই দেখো টুকাই, গায়ক তো মাঝখানে বসবে রে, মাঝখানে। তুই কর্নারে কি করছিস? তোদের বেলাদি কালকে গান করতে আসবে রে, মাথায় আছে কি তোদের? ঠিক করে লাগা, ঠিক করে লাগা। আগামীকাল এলাকার কাউন্সিলর আসবেন সকালে, তিনিই পতাকা উত্তোলন করবেন। তার কি মনে হলো, সদ্য বাঁধা স্টেজের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলেন। তারপর সোজা চলে গেলেন কাউন্সিলর তপন দাসের সাথে দেখা করতে। তপন দাস এমনিতে ভালো মানুষ, নির্বাচিত হবার পর এলাকার অনেক কাজই তিনি করেছেন। তবে আগামীকাল 15ই আগস্ট, তাই আজ তিনি অনেকটাই ব্যস্ত। বাড়ির সামনে অনেক গাড়ি, পার্টির ছেলেরা ঘোরাফেরা করছে। তাকে জানিয়ে দেয়া হলো উনি আজ আর দেখা করতে পারবেন না। কিন্তু চারুবাবু নাছোড়বান্দা, তিনি বললেন যদি তিনি আজ রাতেই দেখা করতে না পারেন তাহলে তপনবাবুর বিপদ হবে। অনেক কাকুতি মিনতি করার পর তপনবাবুর সাথে তার দেখা হলো। তিনি তপনবাবুকে জানালেন, আগামীকাল আপনি ওই সভায় পতাকা উত্তোলন করতে যাবেন না স্যার, আপনার বিপদ হবে। এই কথা শুনে তপন দাস রেগেমেগে বলল, কি বলছো চারুদা? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এত বড় একটা অনুষ্ঠান। স্যার আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনি ওই সভায় গেলে আপনার বিপদ নিশ্চিত। এরপর তিনি বানিয়ে বানিয়ে একটা মিথ্যা কথা বললেন যাতে তপন দাস বিশ্বাস করে। উনি বললেন পরশু রাতে 10:30 নাগাদ স্টেশনের খালপাড়ের রাস্তা দিয়ে উনি ফিরছিলেন। সেই সময় তিনি শুনেছেন কিছু ছেলে বলাবলি করছে 15ই আগস্টের ওই সভায় গন্ডগোল পাকাবে। চারুবাবুর কথা তপন দাস যেন ফুৎকারে উড়িয়ে দিল। এমনিতেই চারুবাবুর ইমেজ পাড়ায় ভালো না, তাকে সবাই বোকা হাদা বলেই অসম্মান করে। তাই একটু উঁচু স্বরে তপন দাস বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমার ছেলেদের দিয়ে খোঁজখবর করছি। তুমি বাড়ি যাও এখন চারুদা। না, তপন দাস চারুবাবুর কথা শোনেনি, কিন্তু বিপদ তার কপালে লেখাই ছিল। পরদিন সভায় কারা যেন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কয়েকটা বোমা ফাটায়। তপন দাসের ডান দিকে বুকে গুলি লাগে, তবে প্রাণে বেঁচে যান তিনি। 2 সপ্তাহ পর তপন দাস নিজেই চারুবাবুর বাড়িতে দেখা করতে আসে। সেদিন তাকে সতর্ক করা সত্ত্বেও সে কথা শোনেনি। চারুবাবুর কাছে ক্ষমা চেয়ে তাকে অসংখ্যবার ধন্যবাদ জানায়। সেদিন রাতে ঘুমানোর আগে চারুবাবু বারবার চশমাটার কথা ভাবতে থাকেন। এইভাবে যদি সে অন্যের জীবনে আড়ি পাততে থাকে তাহলে তার জীবনটা কেমন যেন অস্বস্তিতে ভরে যাচ্ছে। না, এটাকে আর রাখা যাবে না।
পরদিন সকালে অফিসে যাওয়ার আগে তিনি আবার এসে হাজির হলেন ডাস্টবিনের সামনে। চোখ থেকে চশমাটা খুলতে যাবেন কি, ঠিক এমন সময় আবার টুকলুর বল উড়ে এসে পড়ল ডাস্টবিনে। সে দৌড়ে আসে। বলটা কুড়িয়ে দেওয়ার আগে সে বলে, তোমাকে চশমা পরে দারুণ লাগে আঙ্কেল। চারুবাবু বলটা টুকলুর হাতে ফিরিয়ে দেন। টুকলু নাচতে নাচতে ওখান থেকে মনের আনন্দে চলে যায়, কিন্তু চারুবাবু দাঁড়িয়ে থাকেন। তার মনের মধ্যে একটা তুমুল দ্বন্দ্ব কাজ করছে। চশমাটা চোখ থেকে খুলে বাক্সের মধ্যে ভরে রাখলেন। তারপর আবার কি মনে হলো, বাক্স থেকে চশমাটা বের করে পড়ে ফেললেন। মনে মনে ভাবলেন, এখনো অনেক কাজ বাকি, এখনই এটাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। তিনি স্টেশনের দিকে পা বাড়ালেন। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক অলীক বসুর কাহিনী অবলম্বনে গল্প চারুবাবুর চশমা। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এমন আরও অনেক আকর্ষণীয় গল্প শোনার জন্য অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তবে এ পর্যন্তই। আমি মেঘদূত আপনাদের থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে আরও একটি আকর্ষণীয় গল্পের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, কারণ জীবন আনন্দম। আর অবশ্যই শুনতে থাকবেন বোহেমিয়ান। ধন্যবাদ।